সমচ্ছেদ বিন্দুগুলোর পাশে লিখে রাখেন গুচ্ছ, এগুলো ঢাবিতে লাগবে না, গুচ্ছ এখান থেকে কোশ্চেন আসবে, গুচ্ছ জন্য করে নেবেন এটা পাবে। এটা তো অবশ্যই লাগবে, এটা ঢাবির জন্য মার্কে লাগবে। আমাদের লেকচার 9 শেষ, চলে যাবেন 10 এ। লেকচার 10 রাউন্ডিং খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এই জায়গাটা বুঝবেন। আমাদের আজকের চ্যাপ্টারে আর ম্যাথমেটিক্যাল তেমন কিছু নাই, খুব অল্প জিনিস আছে, বাকিটা থিওরি, সব বুঝলেই চলবে। রেওয়ামিল খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু প্রবলেম হচ্ছে আমরা যেই রেওয়ামিল এইচএসসি তে করেছি সেখান থেকে কোনো কোশ্চেন আসে না। প্রবলেমের জায়গাটা হচ্ছে আমাদের এখানে টপিকটার নাম কি দেখেন তো, রেওয়ামিলের সীমাবদ্ধতা। এটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে, এখান থেকে কোশ্চেন আসে। এখন বলেন তো রেওয়ামিলের সীমাবদ্ধতা এই জিনিসটা কি? হোয়াইট শার্ট, 5 বেঞ্চ, এটা সম্পর্কে ধারণা নাই। এটা পড়ছি কেউ এইচএসসি তে? স্যার যে হিসাবকাল শেষে রেওয়ামিলের কতগুলো ভুল থেকে যায় সেগুলো ধরা পড়ে না, এটা তো রেওয়ামিলের সীমাবদ্ধতা। রাইট, বসেন। কিছু ভুল থেকে যায় যেগুলো ধরা পড়ে না রেওয়ামিলে, সেগুলোকে রেওয়ামিলের সীমাবদ্ধতা বলা হচ্ছে। কিন্তু কেন এগুলোকে সীমাবদ্ধতা বলতেছে না এটা বলতে পারবো? কারণ ধরা পড়ে না। রেওয়ামিলের কাজ কি? এর কাজই হচ্ছে গাণিতিক সূত্র যাচাই করা, ভুল ধরা, কিন্তু সে ভুল ধরতে পারতেছে না। এটাই তার এই জন্য সীমাবদ্ধতা, তার লিমিটেশন। ঠিক আছে, তার কাজই হচ্ছে ভুল ধরা, কিন্তু সে ভুল ধরতে পারতেছে না কিছু ভুল। এই জন্য ওইগুলোকে বলা হচ্ছে রেওয়ামিলের সীমাবদ্ধতা। তো প্রথমত লেখার দরকার নেই কোনো কিছু, জাস্ট খেয়াল করেন, শিটটা সামনে রাখেন, তাহলে চলবে। এই সীমাবদ্ধতাকে দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে করণিক ভুল, করণিক ভুল, এবং 2 নম্বর হচ্ছে নীতিগত ভুল। তো বলতে পারেন করণিক ভুল কাকে বলে বা কি? অবশ্যই কেউ করেন নেই, কি করবেন? লেখেন, লেখেন, শিটে লিখতে পারেন চাইলে ছোট করে লেখেন যে শিটেই করণিক ভুলের পাশে লিখে রাখেন হিসাব রক্ষকের, করণিক ভুলের পাশে লিখে রাখেন শিটে হিসাব রক্ষকের অসাবধানতা, হিসাব রক্ষকের অসাবধানতার কারণে যে ভুল হয়, হিসাব রক্ষকের অসাবধানতার জন্য বা অসাবধানতার কারণে যে ভুলগুলো হয়ে থাকে। হিসাব রক্ষকের অসাবধানতার জন্য যে ভুলগুলো হয়ে থাকে। কিরকম ব্যাপারটা? সাপোজ মনে করেন সে হিসাব করতেছে, সে হিসাব বিজ্ঞানের বা অ্যাকাউন্টের কাজগুলো করতেছে এবং সাথে সাথে টিকটক দেখতেছে। ঠিক আছে, টিকটকের কাজে বাদাম গানের সে হচ্ছে দুলতেছে। এই দুটো কাজ করতে করতে যে ভুলগুলো করে ফেলছে সেগুলো হচ্ছে করণিক ভুল। নীতিগত ভুল কি? নীতিগত ভুলের পাশে লিখে রাখেন, দেখেন যে হিসাব রক্ষকের নীতি বিষয়ক জ্ঞানের অভাবে, হিসাব রক্ষকের নীতি বিষয়ক জ্ঞানের অভাবে যে ভুলগুলো হয়ে থাকে। হিসাব রক্ষকের নীতিগত জ্ঞানের অভাবে, নীতিগত জ্ঞানের অভাবে যে ভুল হয়ে থাকে। হিসাব রক্ষকের নীতিগত জ্ঞানের অভাবে যে ভুল হয়ে থাকে। আচ্ছা, এখানে ব্যাপারটা কি? এখানে ব্যাপার হচ্ছে সে নীতিটাই জানে না, নীতিটাই জানে না, সে উল্টা পাল্টা করে ফেলছে। এটা অসাবধানতার কিছু নেই, জাস্ট সে নীতিটা জানে না। ওকে, বুঝতে পারছেন? বাট আমরা এইচএসসি যারা পড়ছিলাম এটা সাথে তারা একটু ভিন্ন কথা জানি। আমরা জানি কি মূলধন জাতীয়কে মুনাফা জাতীয় বা মুনাফা জাতীয়কে মূলধন জাতীয় সেটাকে নীতিগত আসবে ওখানে পড়ে। এখন নীতিগত করণিক ভুলগুলোকে 4 ভাগে ভাগ করা যায়। এক নাম্বারটা কি আছে? বাদ করার ভুল। এই পাশে লিখে রাখেন, এই বাদ করার ভুলের পাশে লিখে রাখেন একটি লেনদেন সম্পূর্ণরূপে বাদ। একটি লেনদেন সম্পূর্ণরূপে বাদ। বাদ করার ভুলের পাশে লিখে রাখবেন একটি লেনদেন সম্পূর্ণরূপে বাদ। একটি লেনদেন সম্পূর্ণরূপে বাদ। লেনদেনের নিচে একটু আন্ডারলাইন করে রাখেন একটি লেনদেন সম্পূর্ণরূপে বাদ। ব্যাপারটা কি খেয়াল করেন সবাই। আমরা ধরলাম কোন একটা লেনদেন ছিল ধারে ক্রয়। ধারে ক্রয়ের যাবেটা কি? ক্রয় ডেবিট পাওনাদার ক্রেডিট। ওকে,
এখন এই লেনদেনটা আপনি লেখেন নাই, না লেখার ফলে কি হলো, আপনি ডেবিট সাইডেও লেখেন নাই, ক্রেডিট সাইডেও লেখেন নাই, রেওয়া মিলে কোনো প্রভাব পড়বে? পড়বে না, কারণ কি ডেবিটও কম লিখছেন, ক্রেডিটও কম লিখছেন, রেওয়া মিল মিলে যাবে। তবে যদি এমন হতো এক সাইড লিখছেন কিন্তু আরেক সাইড লেখেন নাই, তখন তখন কিন্তু রেওয়া মিল মিলতো না, রেওয়া মিলে ভুল ধরা পড়তো। কিভাবে দেখেন, সাপোজ এই পাশে 100 হতো, এই পাশে 0 থাকতো, তাই না? রেওয়া মিল কিন্তু মিলতো না, আপনি ধরতে পারতেন যে না ভুল হয়েছে, কিন্তু আপনি কি পুরো লেনদেনটাই লেখেন নাই, তো এখন আর এটা ধরা পড়ার কোনো উপায় নাই। ওকে, সেকেন্ডটা কি আছে? লেখার ভুল। লেখার ভুলের পাশে লিখে রাখেন একটি লেনদেনের টাকার অঙ্কে ভুল। লেখার ভুলের পাশে লিখে রাখেন একটি লেনদেনের টাকার অঙ্কে ভুল। একটি লেনদেনের টাকার অঙ্কে ভুল। ওকে, ব্যাপারটা কি দেখি। সাপোজ ধারে ক্রয়, এই লেনদেনটা আমরা বলি, লেনদেনটা আমরা লিখলাম ঠিকই, কিন্তু ধরেন লেনদেনটা ছিল 1000 টাকা, কিন্তু আমি কি করলাম, লিখলাম হচ্ছে 100 টাকা। ডেবিটও 100 লিখলাম, ক্রেডিটও 100 লিখলাম, ভুল ধরা পড়বে? কখনোই পড়বে না। ঠিক আছে, এটাকে বলা হবে লেখার ভুল। 3 নম্বর কি আছে? পরিপূরক ভুল। পরিপূরক ভুলের পাশে লিখে রাখেন একটি ভুলের মাধ্যমে অন্য ভুল সংশোধন। রাইট, সংশোধন কথাটা মুখে আসছিল না। একটি ভুলের কারণে বা একটি ভুলের মাধ্যমে অন্য ভুল সংশোধন। পরিপূরক ভুলের পাশে লিখে রাখেন একটি ভুলের মাধ্যমে অন্য ভুল সংশোধন। একটি ভুলের মাধ্যমে অন্য ভুল সংশোধন। একটি ভুলের মাধ্যমে অন্য ভুল সংশোধন লেখা হয়েছে। এটা কিরকম, আপনি একসাথে দুইটা ভুল করছেন। কিরকম ভুল করলেন, সাপোজ ধরেন আপনি কোনো একটা হিসাবে ডেবিট সাইডে কি করলেন, 100 টাকা বেশি লিখছেন, আবার অন্য একটা হিসাবে কি করছেন, 100 টাকা কম লিখলেন। তো ভুল কিন্তু দুইটা হলো, কিন্তু খেয়াল করে দেখেন এখানে 100 বেশি লিখছেন, এখানে 100 কম লিখছেন, দেওয়া মিলে কিন্তু কোনো পার্থক্য থাকবে না, মিলে যাবে। ঠিক আছে, অথবা এরকম হতে পারে আপনি ডেবিট সাইডে কোনো একটা হিসাবে 100 টাকা বেশি লিখছেন, ক্রেডিট সাইডেও কোনো একটা হিসাবে 100 টাকা বেশি লিখলেন, এখানেও কিন্তু দেওয়া মিল মিলে যাবে, ভুল ধরা পড়বে না। তো পরিপূরক ভুল হচ্ছে একসাথে দুইটা ভুল হবে। ওকে, লাস্ট কি আছে? ডেটা ডিলার ভুল। এটার পাশে লিখে রাখেন হিসাবের নামের ভুল। হিসাবের নামের ভুল। হিসাবের নামের ভুল। হিসাবের নাম লেখা শেষ। এটা মানে কি দেখেন, আপনি একজনের নামের জায়গায় আরেকজনের নাম লিখবেন। সাপোজ ধরেন আপনি কলমকে লিখলেন মলম, ছিল কলম লিখছেন মলম, এই ভুলটা। কলম মানুষের নাম হয় জানেন? হ্যাঁ, আমার মেজো কাকার নাম কলম। সিরিয়াসলি, হ্যাঁ কলম। আরো আছে পদবি আছে, কিন্তু এমনি নাম হচ্ছে, আসল নাম হচ্ছে কলম। এবং আমার আব্বার বড় যেজন চাচা, তার নাম হচ্ছে দলিল। তার নাম হচ্ছে দলিল। এখন আমার দাদা কি হিসেবে রাখছে সে ভালো জানে, কিন্তু আমি ফান করতে দিয়ে আসলে আমার মেজো কাকার নাম হচ্ছে কলম, আর আমার আব্বার বড় যেজন তার নাম হচ্ছে দলিল। আমার আব্বার নাম হওয়া উচিত ছিল যে সাপনার টাপনার এমনি, কিন্তু না, ওইটুকু রাখেনি, ওই দুজনের জায়গায় এই কাজটা করছে। যাই হোক, মেন কথা হচ্ছে কি একজনের নামের জায়গায় আরেকজনের নাম লিখে, সাপোজ করিমের জায়গায় রহিম, রহিমের জায়গায় অন্য কিছু হলো। মেন কথা হচ্ছে একজনের নামের জায়গায় আরেকজনের নাম যদি লেখে তখন সেটাকে বলবো আমরা বেদাখিলাত ভুল। লাস্ট নীতিগত ভুল। এবার নীতিগত ভুলটা কি? নীতিগত ভুলের মূল কথা হচ্ছে আপনি নীতির ভুল করবেন, যে কোনো নীতির ভুল করবেন, নীতিগুলো কাজে লাগাবেন না। কিরকম দেখি, আমরা এখানে একটা উদাহরণ লেখা আছে দেখেন আন্ডারলাইন করে, যে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় এবং মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয়তে দেখালে সেটাকে বলা হয় নীতিগত ভুল। এবং এই লাইনটাই পরীক্ষায় কয়েকবার আসছে। লাইনটা তো মুখস্থ রাখবেন, বাট অ্যাকচুয়ালি কিন্তু সেটা দেখেন। সাপোজ ধরেন আপনি সম্পদ ক্রয় করলেন কোন একটা, সাপোজ আসবাবপত্র, জায়গাটা কি হওয়া উচিত ছিল, আসবাবপত্র ডেবিট, আসবাবপত্র ডেবিট, আপনি নগদানি ধরে আমরা নগদান ক্রেডিট, এটা আমরা ধরে নিলাম, এটা হওয়ার কথা ছিল, কিন্তু আপনি এটা করেন নাই। আপনি কি করলেন, ক্রয়কে ডেবিট করলেন। এবার খেয়াল করেন আসবাবপত্র স্থায়ী সম্পদ না, এর জন্য কোন নীতিটা আমরা ফলো করি? ক্রয় মূল্য নীতি, লেকচার 2 সব ভুলে গেছি। আসবাবপত্র স্থায়ী সম্পদের জন্য ক্রয় মূল্য নীতি করে থাকি, আর ক্রয় যেটা খরচ, খরচের জন্য কোন নীতি? ম্যাচিং। সব ভুলে ফেলছি। খরচের জন্য হচ্ছে ম্যাচিং নীতি। এবার খেয়াল করে দেখেন আমরা করলাম দেখি, এখানে আমার ফলো করা ছিল ক্রয় মূল্য নীতি, কিন্তু করলাম কি ম্যাচিং নীতি। নীতিগত ভুলটা করলাম না, এই জন্য এটাকে বলা হয় নীতিগত।
এটা হচ্ছে প্রবলেমটা। এখন এখানে রেওয়া মিল মিলে যায় কি হবে সেটা খেয়াল করে দেখেন। ক্রয় কি ডেবিট হয়, আসবাবপত্র ডেবিট হয়। তো আপনি চিন্তা করেন একটা জায়গায় আরেকটা যদি আপনি নাম লেখেন আপনার রেওয়া মিলে কোনো প্রবলেম হবে? হবে না। রেওয়া মিলে আমরা বের করি কি টাকার অঙ্কের যোগ বিয়োগটা। সো এই ভুলটাও রেওয়া মিলে ধরা পড়বে না। সো জাস্ট এই লাইনটা ভালোভাবে মাথায় রাখবেন। মূলধন জাতীয়কে মুনাফা জাতীয় এবং মুনাফা জাতীয়কে মূলধন জাতীয় হিসেবে দেখানো হলে সেটাকে বলা হয় বিধিগত ভুল। ওকে, আপাতত আমাদের সীমাবদ্ধতা কমপ্লিট। এখান থেকে লাস্ট জিনিস সেটা হচ্ছে অনিশ্চিত হিসাব। সবাই খাতা খুলেন। অনিশ্চিত হিসাব খাতা শিট পাশাপাশি রাখবেন, দুটোই লাগবে এখন। খাতায় হেডিং দেন অনিশ্চিত হিসাব। অনিশ্চিত হিসাব সম্পর্কে দেখেন আপনার লেখে সেটা কয়েকটা লাইন দেওয়া আছে। আপনার হচ্ছে 2, 4, 5 এই তিনটা লাইন আমরা লাগিয়ে রাখেন। 2, 4, 5 এই তিনটা লাইন খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তারপরে পেজ চলে যান। পেজ নম্বর 18 যে গাণিতিক সমস্যা এগুলো এখন আমরা করব। এখন এখানে আমাদের নরমালি বের করবে যে অনিশ্চিত হিসাবের পরিমাণ বের করো, সাসপেন্স অ্যাকাউন্টের পরিমাণ বের করো, বলতে পারে যে হচ্ছে গড় মিলের পরিমাণ বের করো। আমরা এতক্ষণ করলাম যে কোন ভুলগুলো রেওয়া মিলে ধরা পড়ে না। এখন আমরা বের করব যে এই অনিশ্চিত হিসাবটা কত আসতেছে, যেই ভুলগুলো ধরা পড়তেছে তার কারণে অনিশ্চিত হিসাব কত। তো এই অনিশ্চিত হিসাবের পাশে লিখে রাখেন এক পাশের ভুল। অনিশ্চিত হিসাবের পাশে লিখে রাখেন এক পাশের ভুল, মানে এক পাশের ভুল হলেই অনিশ্চিত হিসাব আসবে। অনিশ্চিত হিসাবের পাশে লিখে রাখেন এক পাশের ভুল, এক পাশের ভুল। ওকে, এবার এই অঙ্কগুলো কিভাবে সলভ করব কেউ খাতায় করবেন না, জাস্ট দেখবেন আমি কিভাবে করতেছি। এক নম্বর যে ম্যাথটা আছে সবাই খেয়াল করেন। এক নম্বর কোশ্চেনে বলা হচ্ছে একটি হিসাবের যে 85 টাকা যা রেওয়া মিলে বসানো হয়নি, অন্য সবকিছু সঠিক হলে রেওয়া মিলের দুই পাশের পার্থক্য কত, মানে অনিশ্চিত হিসাব কত। প্রথম কাজ, ভুল একটা হয়েছে, ভুল নিয়ে চিন্তা করার দরকার নেই, সঠিক হলে কি হতো সেটা লিখবেন আগে। যেমন বলতে একটা হিসাবের যে 85 টাকা যা রেওয়া মিলে বসানো হয়নি, বা বসানোর দরকার নেই, আমরা বসাই। এখন তারা বসে নেই, আমরা বসাবো। হিসাবের যে 85 টাকা ছিল তারা বসে নেই, বাট আমরা বসাইলাম। এখন রেওয়া মিল মানে কি, ডেবিট ক্রেডিট দুই পাশে মিলবে, তার মানে কি এরকম হওয়ার কথা ছিল না রেওয়া মিলটা? এটা বুঝতে সবাই? হিসাবের যে ছিল 85 টাকা, তো 85 টাকা আমি লিখলাম, আর রেওয়া মিল মানে কি ডেবিট ক্রেডিট দুই সাইড মিলবে, তো আমার এরকম হওয়ার কথা ছিল। এখন দেখি তারা কি করলো, তারা এক পাশে বসায় নাই, তাই না? এই তো অবস্থা, এক পাশে বসায় নাই। তাহলে এবার আমাদের পার্থক্য কত দেখেন তো, দুই পাশে। এই পাশে যদি আমি যোগফল বসাই 85, এখানেও 85, পার্থক্য কত? বুঝতে পারছি? এটাই উত্তর। দেখেন সবাই বুঝতে পারছি ব্যাপারটা? সেকেন্ডটা দেখেন, 2 নম্বর কোশ্চেনটা কি বলছে? 2 নম্বর কোশ্চেনে খেয়াল করেন। 2 নম্বর বলা হচ্ছে একটি হিসাবের যে 85 টাকা যা রেওয়া মিলে 58 টাকা লেখা হয়েছে। দরকার নেই, আমরা প্রথম কাজ কি সঠিকটা বসাবো। হিসাবের জেডটা কত টাকা? 85। ডেবিটও 85, ক্রেডিটও 85। এখন আপনি ক্লিক করছেন কি 58, এক সাইডে করছেন কি 85 না লিখে 58 লিখছেন। এবার পার্থক্য বের করি। এই পাশে 85, টোটাল যোগফল 85, পার্থক্য কত? 27 টাকা। চলো অনিশ্চিত হিসাব 27 টাকা। বুঝতে পারি সবাই? না বুঝলে বলেন, কে বুঝেন নাই? তাহলে 3 নম্বরটা করেন সবাই। কত 3 নম্বর? 85 কিভাবে বললেন? আবার বলেন, একজনে কেন না, আপনি বলেন। সেকেন্ড নেক্সট কিভাবে বললেন? এক সাইডে দুইবার লিখছি আর এক সাইডে একবার। এক সাইডে দুইবার লিখছি আর একবার। ওকে, ঠিক বসেন। যারা বুঝেন না তারা খেয়াল করেন। এখানে বলা হচ্ছে খতিয়ানের যে 85 টাকা যার নামে দুইবার লেখা হয়েছে, তো আমাদের নরমালি হওয়া উচিত ছিল এরকম 85 85, কিন্তু আপনি কি করছেন এই পাশে তো একবার লিখছেন আরো একবার লিখছেন অতিরিক্ত। এবার যোগফল কত হলো? 170 170, পার্থক্য কত? 85। 4 নম্বরটা কত? 170 হবে উত্তর। আপু বলেন কিভাবে বলেন? এক পাশে আমার ডেবিট সাইডে বসানো হয়েছিল, এটা আমি ক্রেডিট সাইডে বসতে এমনিতেও বেশি, তার মধ্যে অন্যদিকে ভুল বসানোর কারণে একবার অ্যাডজাস্ট এমনিতে 50 টাকা কম বসাইছি, তারপর এদিকে 50 টাকা কম আছে, পরে আরো 50 টাকা ওই পাশে বেশি লেগেছে, 50 নরমালি আমি হওয়ার কথা ছিল এরকম 85 85, এই পাশে লিখি নাই, একটা ভুল লিখিত নাই, আবার লিখছি এই পাশে।
এখানে যোগ করলে কত 170, পার্থক্য 5 নম্বর। কত হবে এটা? 143 কি হবে? 85 টাকা বসানোর কথা ছিল এক সাইডের মধ্যে ক্রেডিট সাইডে, কিন্তু না বসিয়ে ডেবিট সাইডে 58 টাকা, 85 টাকা 58 দুইটাই বসানো। রাইট, খেয়াল করেন এখানে টাকাটা ছিল 85 টাকা, এটা আমার হওয়া উচিত ছিল, আমি এই পাশে 85 লিখি নাই, অপোজিট পাশে লিখছি, কিন্তু অপোজিট পাশে 85 না লিখে লিখছি 58। যোগফল কত? 143। সেখানে পার্থক্য হবে 143 টাকা। লাস্ট 6 নাম্বার। কত হবে? 255। সবার আসছে 255। ওকে, এখানে বলছে যে 85 টাকার হিসাব, 85 এমন হওয়ার কথা, এক পাশে লিখি নাই, অপর পাশে দুইবার লেখা হয়েছে, সো 255, তাই না? 255 পার্থক্য। কে বুঝি নাই বলেন? না বুঝলে আবার বোঝাবো, না হলে এটা আমরা শেষ করব না। আজকে কেউ বুঝি নাই? সবাই বুঝছে? সবাই এত ব্রিলিয়ান্ট হলে কেমন হবে? আচ্ছা, শেষ। আমাদের এখানে লাস্ট একটা টপিক বাকি, সেটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। এখন কথা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী কেউ করছে এডিসিতে? বাবা সবাই করছে, সবাই করছে, সবাই পারেন? সেটার প্রমাণ লাগবে না। যাক, ভালো। এখন এইখানেও একটা ছক আছে, খেয়াল করে দেখেন, পেজ নম্বর 19। আপনি বলেন ব্যাংক সমন্বয় বিবরণী আমরা কেন করি? আপনি হাত পা সব উঠে দিচ্ছিলেন না, এবার বলেন যে ব্যাংক সমন্বয় বিবরণী কেন করি আমরা? মানে ব্যাংক তো ব্যাংকের হিসাব রাখে, তার পাশাপাশি আমি আমার হিসাবটা ক্লিয়ার রাখার জন্য কি করেন? আমি আমার পাশ থেকে মানে হিসাব ঠিক রাখি। হিসাব ঠিক রাখার জন্য আপনি ব্যাংক সমন্বয় করতে চান? বলতে দেন, ওই বলতে দেন। ব্যাংক সমন্বয় ব্যাংক করে, ব্যাংকের হিসাব ঠিক রাখে, আর আমি সেটার সাথে তুলনা রাখার জন্য আমি নিজে থেকে নিজে একটা হিসাব করি। হলো না, হাত পা নামায় ফেলেন এবার। অন্য কেউ? ব্যাংকের বসে বসে বসে। দুইটা বই থাকে, একটা হচ্ছে পাস বই আর একটা ক্যাশ বই। ব্যাংকের থাকে? না স্যার, মানে আমার একটা থাকে আর ব্যাংকের একটা থাকে। ওই দুইটা বইয়ের মধ্যে মানে টাকার সপ্তাহ বিধানের জন্য ব্যাংক মনে বিবরণী আছে। আমার কাছে যে বইটা থাকে ওটা আমি নগদান বই সামনের যেহেতু রাখি, আমার কাছে নগদান বই থাকলে তাহলে ব্যাংকের বইয়ের সাথে আমি মিল করি। আচ্ছা, তাহলে আমার সাথে আর নগদান বইয়ের মিল থাকে না? থাকবে না? কেন থাকে না? অনেক সময় ব্যাংক জানি না করে, ওই জানে না। আচ্ছা, রাইট, এইটাই হচ্ছে সঠিক উত্তর। মেন কথা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর মেন পার্ট হচ্ছে ব্যাংক পাস বই আর নগদান বইয়ের মধ্যে কিছু কারণে গ্যাপ থাকে, ডিফারেন্স থাকে। তো আমরা কি করবো? এই ডিফারেন্স গুলো এখানে বের করবো ব্যাংক সমন্বয়তে বিবরণীতে। এখন মেইন কথা হচ্ছে এখানে ব্যাংক পাস বই দেখি। ব্যাংক পাস বই কি কেউ দেখছেন? আপনারা কেউ দেখেন নাই, বিশেষ করে কেউ দেখেন নাই, কারণ হ্যাঁ দেখছেন না, পাঁচ জন থেকে দেখেন নাই বলতেছি তো, ব্যাংকের কাছে কোথা থেকে থাকবে? কারণ এটা এখন অপরিচিত, বর্তমানে নাই। কিন্তু বর্তমানে আপনারা যেটা দেখেন সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। আগে ছিল ব্যাংক বিবরণী, বা সরি ব্যাংক বিবরণী বলে এটাকে, আগে ছিল পাস বই। ডিফারেন্সটা কি? পাস বই হচ্ছে একটা শক্ত কার্ডের মতো ছিল আগে। আগে কি হইতো, আপনি যখন ব্যাংকে টাকা জমা দিতেন, টাকা উত্তোলন করতেন, ওই ব্যাংকাররা কি করতো, আপনার ওই কার্ডের মধ্যে লেখা দিত যে এত টাকা জমা হলো, সিগনেচার দিয়ে দিত। এখন কিন্তু ওই দিন আর নাই, এখন ওইসব নেই। কিন্তু অনেক আমরা অনেক ছোটবেলায় দেখছি, তাও খুব অল্প কিছু দিনের জন্য। এখন সব অনলাইনে হয়ে গেছে। আপনি চাইলে যে কোনো টাইমে কি করতে পারবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট নিতে পারবেন। বিকাশ আছে যাদের, তারা এখন বসে ফোনে নিতে পারবেন, স্টেটমেন্ট করতে সাথে নিতে পারবেন। তো স্টেটমেন্ট কি? সারা মাসে আপনি কি লেনদেন করছেন, কত টাকা আপনার এখন ব্যালেন্স আছে, শুরুতে কত ছিল, তাই না? এখন ব্যাংক তো এই হিসাবটা করতেছেন, কিন্তু আপনিও কিন্তু নিজে নিজে একটা হিসাব করতেছেন। সেটা কি? নগদান বই। নগদান বই একটা ব্যাংকের ঘর থাকে না, ওই জন্য কিন্তু আপনি হিসাব করতেছেন যে ব্যাংকে আমার কত টাকা আছে বা থাকার দরকার ছিল। এখন প্রবলেমের জায়গা হচ্ছে এটা, এই যে আপনি ব্যাংক থেকে স্টেটমেন্টটা পেলেন, সেই ব্যাংক স্টেটমেন্ট আর এই যে আমার নগদান বইয়ের যে ব্যাংক ব্যালেন্স, দুইটা মিলতেছে না। তো ব্যাংক সমন্বয় বিবরণীর মাধ্যমে আমরা কি করবো? দুইটাকে মেলাবো, সমন্বয় করবো। এটা হচ্ছে মূল কাজ। এখন
এখানে কিছু আইটেম যোগ হবে, কিছু আইটেম বিয়োগ হবে। এগুলো খুব ইজিলি মনে রাখতে পারবেন, সব মুখস্থ করার দরকার নেই, জাস্ট কথা শুনেন, কিছু লেখা লাগবে না, জাস্ট কথাগুলো শুনবেন। সবাই লেকচার শিটের শখের দিকে তাকান। শখের দিকে দেখতে পাবেন প্রথম অর্ধেক ভাগে কি লেখা আছে, একবার প্রথম লাইনটা ব্যাংক বিবরণী বা পাস বই অনুযায়ী। এরপর সেকেন্ড ভাগটা দেখেন কি লেখা, আমানতকারীর বই বা নগদান বই অনুযায়ী। তো দুই জায়গায় আবার কোনো কিছু যোগ করতে হবে, বিয়োগ করতে হবে, কখন কোনটা করবে এই জায়গাটা ভালো শুনুন। মনে রাখবেন যেখানে ভুল হয়েছে তার সাথে যোগ বিয়োগ করতে হবে, এই কনসেপ্টটা জাস্ট মাথায় রাখবেন। ভুলটা যেখানে হয়েছে, যদি ব্যাংক বিবরণীতে হয় ব্যাংক বিবরণীর সাথে যোগ বিয়োগ করবেন, যদি নগদান বই হয় নগদান বইয়ের সাথে যোগ বিয়োগ করবেন। এই কনসেপ্ট মাথায় থাকলে সব পারবেন, বুঝতে পারছেন? এবার আমরা একটা করে খেয়াল করি, সেটা দেখেন ব্যাংক বিবরণী বা পাস বই অনুযায়ী জেরের মধ্যে প্রথম যে অ্যামাউন্টটা বা ট্রানজাকশনটা আছে সেটা কি, যোগের পাশে ডিপোজিট ইন ট্রানজিট বা ট্রানজিটে জমা। কেউ বলতে পারবেন ট্রানজিট জিনিসটা কি? কি অন্য কেউ? জমা হয়ে গেছে। না, আপনি বলেন, এই যে হাত পাওলা ট্রানজিট জমা কি? একটু ভাববেন, ভাবেন কি না, এটা হচ্ছে দেনাদার একটা, বাট ট্রানজিটে জমা ডিফারেন্ট জিনিস। আপনার ট্রানজিট সম্পর্কে কিছু শুনে আগে আদায়ের জন্য জমা, তারপর কাছাকাছি। ট্রানজিট শব্দটার মানে কি? ট্রানজিট জানা উচিত আপনাদের, ট্রানজিট শব্দটা জানা উচিত। বাংলাদেশ ইন্ডিয়া ট্রানজিট এগুলো জানেন আপনারা? আপনারা একটু সাধারণ জ্ঞান করে ধরেন এটা বাংলাদেশ, ঠিক আছে? আপনারা হয়তো একটু জানেন যে বাংলাদেশের মোটামুটি এই যে এতটুকু এরিয়া জুড়ে কিন্তু ইন্ডিয়া, তাই না? বাট এতটুকু না, যে মাঝখানে আবার একটু গ্যাপ আছে, এখানে যে আবার অন্য দুটো দেশ আছে, কি কি? ভুটান। ওকে, এখন প্রবলেম কোন জায়গায়? ইন্ডিয়ার এখানে একটা পার্ট আছে যেটা সেভেন সিস্টার বলা হয়, জানেন? এখন প্রবলেম কোথায়? ইন্ডিয়ার সাথে এখানে ডিরেক্ট যোগাযোগ নাই, আর থাকলেও কি করতে হয়, অনেক ঘুরে ভেবে যেতে হয়, যেটাতে ইন্ডিয়ার অনেক প্রবলেম হয়। এই জন্য ইন্ডিয়া বাংলাদেশের কাছে কি চাইছে, মাঝখান দিয়ে যোগাযোগ করার একটা উপায় চাওয়া হয়েছে, যেটাকে বলা হচ্ছে ট্রানজিট। ট্রানজিট মানে হচ্ছে পরিবহন, পরিবহন। তো ওরা হচ্ছে ডিরেক্টলি এখান থেকে এখানে যদি যেতে পারে সেটাকে বলা ট্রানজিট। এই নিয়ে তো অনেক আলোচনা হয়েছে, একটু পড়বেন, এটা পড়ে নেবেন। আপনাদের ওই যে ইংরেজি বাংলা রাইটিং আসে না, ওখানে কাজে লাগবে, পড়ে নেবেন বাংলাদেশ আর ইন্ডিয়ার ট্রানজিটের ব্যাপারটা। যাই হোক, ট্রানজিট মানে হচ্ছে পরিবহন। এখন চেক আবার পরিবহনে কিভাবে থাকে? চেক পরিবহনে থাকার ব্যাপারটা হচ্ছে বর্তমানে আমরা তেমন একটা দেখি না, আগে ছিল। এটা কিরকম বলি, প্রথমত আগে যেটা হতো, সাপোজ আজকে হচ্ছে 1 তারিখ, আপনি ব্যাংকে একটা চেক জমা দিলেন, আপনি চেক 1 তারিখে ব্যাংকে জমা দিলেন, 1 তারিখে কি হচ্ছে, আপনি নগদান বই লিখে ফেলছেন ব্যাংকে জমা এত টাকা। কিন্তু প্রবলেম হচ্ছে আগের দিনে যেটা হতো, ডেইলি টাকা ডেইলি জমা হতো না, 2 দিন 3 দিন সময় লেগে জমা হতে। সাপোজ ধরেন এই টাকাটা জমা হবে 3 তারিখে, ব্যাংক 3 তারিখে জমা করবে। এখন 2 তারিখে আপনি কি করলেন, ব্যাংক থেকে আপনি একটা স্টেটমেন্ট নিলেন, যে স্টেটমেন্ট দাও, এই টাকাটা কিন্তু তখন স্টেটমেন্টে দেখাবে না। কেন দেখাবে না? এটা কেন জমাই হয়নি, এই টাকা এখনো পরিবহনাধীন আছে, জমাই হয়নি। এটা জমা হবে 3 তারিখে, ঠিক আছে? এটা এখনো পরিবহনে আছে, এটা এখনো জমা হয়নি, এই জন্য এটা কিন্তু ব্যাংকে দেখাচ্ছে না। তো এখন দেখেন, ব্যাংকে আমি টাকা দিচ্ছি, তাই না? এখন ব্যাংক যোগ করে নেই, ভুল টাকা ব্যাংকে, তাহলে ব্যাংকের সাথে যোগ করে দিবেন, শেষ। বুঝতে পারছেন? তো ট্রানজিটে জমা যেহেতু ব্যাংক যোগ করে নেই, এই জন্য ব্যাংকের ভুল ব্যাংকের সাথে আমি যোগ করে দিব। এরপরের আইটেমটা কি? হাতে নগদ, তাই না? আপনার হাতে কত টাকা নগদ আছে এটা কি ব্যাংক জানে না? জানে? জানে না। তো তো ব্যাংক জানে না, ব্যাংক যোগ করে নেই, ব্যাংকের স্টেটমেন্টের সাথে যোগ করে দেন। আপনি তো নগদান বই যোগ করে দিয়েছেন, ব্যাংকে করা হয় না, ব্যাংকের সাথে যোগ করে দেন। এরপর কি আছে? ব্যাংকের ভুল, যার কারণে ব্যাংকের যে কম দেখানো হয়েছে, ব্যাংক করছে কি একটা ভুল করছে, ভুল করে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিছে, তাই না? এখন কি হচ্ছে, সে কম দেখাইছে, আমরা এখন কি করবো, ওটাকে যোগ করে দিব, ব্যাংকের সাথে বাড়াই দিব, কারণ সে ভুল করছে এই কাজটা। ওকে, এবার বিয়োগে চলে যান। বিয়োগের মধ্যে কি আছে সবার প্রথমে? বকেয়া চেক মানে কি? আমি একটা চেক কাউকে দিলাম, যখন আমি চেক দিয়ে দিলাম, আমি কি করছি, ব্যাংক হিসাব ক্রেডিট মাইনাস করে আমি দেখাই দিলাম, কিন্তু সে ব্যাংকে যখন চেকটা জমা দিয়ে নেয়, জমা দিয়ে টাকা নেয় নাই, ব্যাংকে কিন্তু টাকা বেশি দেখাচ্ছে। এখন আমি তো চেক দিয়ে দিছি, ব্যাংক হচ্ছে কমাই নেই, তো এবার ব্যাংকের থেকে মাইনাস করে দিব, কমে যাবে। তারপর কি আছে?
আমার টাকাটা তো মাইনাস করছে তো আমার টাকাটা আমি প্লাস করে দিলে বাড়াই তো পারতাম, কিন্তু আমরা কি বলছি, এই যে এভাবে চিন্তা করবেন না, এভাবে চিন্তা করতে গেলে অঙ্ক ভুল হবে। মূলত চিন্তা করবেন যে কোথায় কাজটা করা হয়নি বা কোথায় ভুলটা হয়েছে, ওখানে আমরা কাজটা করব। কোথায় কি সেটা দেখা দরকার ছিল না, অবশ্যই উল্লেখ থাকবে। উল্লেখ থাকবে যে কোন বইয়ে অনুযায়ী করবেন, একটা ব্যালেন্স থাকবে। আমরা অঙ্ক করবো, সমস্যা না, অঙ্ক বলে বুঝবেন। আপাতত জাস্ট এই আইটেম বুঝেন, অঙ্ক করবো তখন বুঝে যাবেন। ওকে, এরপর দেখেন কি লেখা আছে, ব্যাংকের ভুল যার কারণে ব্যালেন্স বেশি দেখানো হয়েছে। তো বেশি দেখাইছেন, এবার ব্যাংকেতে কমাই দেন, মাইনাস করে শেষ। চলে আসেন এরপরে নগদ বই বা আমানতকারীর অনুযায়ী। প্রথমটা কি, ব্যাংকের সুদ। এবার খেয়াল করে দেখেন, ব্যাংক যখন আপনাকে সুদ দেয়, আপনাকে জানায় দেয়? কখনোই না। একটা মেয়াদ শেষ হবে, সাপোজ আপনার টাকা ছিল 100 টাকা, তার সাথে 10 টাকা সুদ দিয়ে দিবে, 110 টাকা। আপনার কাছে কোনো নোটিফিকেশন আসবে না, আপনি জানবেন না। তো দেখেন, ব্যাংক আপনাকে সুদ দিয়ে দিয়েছেন, তাই না? ব্যাংক সুদ দিতে যোগ করছেন, কিন্তু আপনি কি করছেন? না। তাহলে এবার আপনি যোগ করে দেন, শেষ। এরপর হিসাব রক্ষকের ভুল যা আমানতকারীর যে কম দেখানো হয়েছে। আপনি একটা ভুল করছেন, নগদান বই ভুল করে কি করছেন, টাকাটা কম দেখাইছেন, তো নগদান বইয়ের সাথে যোগ করে টাকাটা বাড়াই দেন। ওকে, তারপর দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। দেনাদার যখন ব্যাংকে আপনার সরাসরি টাকা জমা দিয়ে দিছে, আপনাকে কি বলছে? বলো না, আপনি তো নগদান বই আনেন নাই, নিয়ে আসেন এখন, শেষ। এবার হচ্ছে বিয়োগ আসি। বিয়োগের প্রথমটা হচ্ছে ব্যাংক চার্জ। ব্যাংক চার্জ হচ্ছে সুদ হচ্ছে উল্টো। চার্জ আপনাকে তারা বলবে না যে আমি তোমার থেকে এত টাকা চার্জ করে রাখলাম। কি করবে, 10 টাকা মাইনাস করে দিবে, ব্যালেন্স থাকবে 90। তো তারা তো চার্জ করছে, তারা মাইনাস করছে, আপনি করেন নাই, এবার আপনি মাইনাস করে দেন, শেষ। এরপর এনএসএফ চেক। এনএসএফ এর ফুল ফর্ম কি বলতে পারবেন? নট সাফিশিয়েন্ট ফান্ড। এটাকে ফুল ফর্ম নট সাফিশিয়েন্ট ফান্ড মানে কি? মানে টাকা নাই, আমার মতো অবস্থা, টাকা নাই, ব্যালেন্স খালি। ঠিক আছে, তো আপনি হচ্ছে গিয়া এটাকে প্রত্যাঘাতকৃত চেকও বলা হয়। প্রত্যাঘাতকৃত চেকে বলা হয় যখন আপনার ব্যাংকে আপনি চেক জমা দিচ্ছেন কিন্তু ব্যাংকে টাকা নাই, আপনাকে তো টাকা পয়সা দিবে না কিছু, তাই না? সেটাকে বলা হয় প্রত্যাঘাতকৃত চেক। এখন আপনি ব্যাংকে জমা দিয়েছিলেন টাকা ওঠানোর জন্য, টাকা তারা দেয় নাই, তাহলে এবার মাইনাস করে দেন, টাকা তারা দিলই না, চেক বাউন্স হলো ব্যাপারটা। কেউ বলতে পারবেন এই চেক প্রত্যাঘাত হলে বা বাউন্স হলে তার শাস্তি কি? সাপোজ আপনি সাপোজ কাউকে একটা চেক দিলেন, আমাকে চেক দিলেন, এখন আপনার অবস্থা আমার মধ্যে কাঙ্গাল, আপনার অ্যাকাউন্টে টাকা নেই। এখন আমি চেক ব্যাংকে দিলাম, ব্যাংক টাকা দিল না। এখন আমাদের কাজ কি বলে, কাজ কি বা করণীয় কি? আমি আপনাকে আবার জানাবো, আপনাকে সুযোগ দেওয়া হবে, ইউনি বলছে 3 বার, বাট স্পেসিফিক 3 বার সব সময় না, একটা সময় দেওয়া হয় আর কি, যে এই সময়ের মধ্যে টাকাটা পেমেন্ট করো। তা আপনি তখন হচ্ছে গিয়ে জানাবেন যে ভাই টাকা নেই তোমার অ্যাকাউন্টে, টাকা দাও আমাকে। তারপর আপনি টাকা দিচ্ছেন না, তখন আমার কাছে অপশন থাকে আপনার নামে কেস করা। এবং এই কেসটা আমি করলে আপনারা টাকার অ্যামাউন্ট ম্যাটার করে না, খুবই অল্প টাকার উপরে আর কি, 100 টাকা না 200 টাকা, সরি 300 টাকার উপরে মূল্যের টাকাটা হলে আপনার 3 বছরের জেল হবে। 3 বছরের জেল, সাথে হচ্ছে আবার অর্থদণ্ডও থাকে। এই জন্য টাকা পয়সা কেউ করবে না, আর চেক যেতে বাউন্স না হয়, বলে খবর আছে। আচ্ছা, লাস্ট আইটেম এখান থেকে হিসাবকারীর ভুল যা আমানতকারীর যে বেশি দেখাইছে কম করে দেন, শেষ। এটা নিয়ে কাজ নেই, পরে ভাই চলে যান। এই ম্যাথ করে আজকে ছুটি আমাদের। আচ্ছা, এই ম্যাথ পরে করবো, আগে খেয়াল করেন। নিজে দেখেন নগদান বই আছে না, নগদান বইয়ের পাশে লিখে রাখেন গুচ্ছ, ভাবিতে লাগবেন এগুলো। নগদান বইয়ের পাশে লিখে রাখেন গুচ্ছ। পরের পেজে চলে যান, বার্তা পাবেন, বার্তার পাশে লিখে রাখেন গুচ্ছ। এগুলো ঢাবির জন্য লাগবে না, বাট গুচ্ছের জন্য লাগবে, গুচ্ছের জন্য লাগবে। থিওরিটিক্যাল আলোচনা নিজেরা করে নেবেন, তাহলেই হবে। সবাই আবার বলেন, এক্সাম শর্ট সিলেবাসে হওয়ার চান্স আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত সার্কুলার না আসবে আমাদের বলা সম্ভব না। ব্যাপারটা হচ্ছে এমন। ওকে, আপনারা গতকালকে মেডিকেলে পরীক্ষা দিতে কোশ্চেন দেখছেন তো? মোটামুটি 80% মতো শর্ট সিলেবাস আসছে, বাকিগুলো পরে ডিউতে ফুল সিলেবাস বলেছে তো ওটা। ঢাকা ইউনিভার্সিটিতে কোনো সিলেবাস নাই, আমাদের বিজেপি কোনো শুনেন নাই। ঢাবিতে কখনোই কোনো সিলেবাস ফলো করা হয়নি, কখনোই হয়নি, আসলেই হয়নি। আপনারা সিলেবাস দেখেন, আপনারা দেখবেন এইচএসসি সিলেবাস ফলো করতেছি না, অন্য জিনিস পড়ানো হচ্ছে। তো যখনই নর্মাল টাইমে আমরা সিলেবাস ফলো করি না, এখন আবার শর্ট সিলেবাসের কথা আসছে করতেছে, তাই না? ঢাবিতে ফুল সিলেবাসের উপর যা করছি তার উপরেই হবে। গুচ্ছতে শর্ট সিলেবাস হওয়ার চান্স আছে,
অবশ্যই আছে। আমরা সব পড়ে রাখি, সমস্যা কি, বেশি পড়লাম সেখান থেকে কম আসলে প্রবলেম নেই। পেইন্টার এর ঢাবির দিকে ফোকাস রাখবো। ওকে, চলে যান পেজ নম্বর 22 ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর কোশ্চেনটা। আচ্ছা 24 পেজে যান, 24 পেজে 24 পেজের 29 নম্বর যে ম্যাথটা, এটা সবাই করা ট্রাই করুন তো। হ্যাঁ, সবাই একটু কোশ্চেনটা ভালোভাবে পড়বেন। বি হবে আচ্ছা, ব্যাংকের সাথে হবে একটু সবাই শিওর, নগদের সাথে হবে না নাকি? না, নগদের সাথে হবে। ব্যাংক ভুল করছে, আচ্ছা ব্যাংকের সাথে করলাম। যোগ না বিয়োগ? ওকে, যোগ কে বলছেন? যোগ কে বলছেন? বলেন কিভাবে যোগ হবে কেন? এখানে তো 448 টাকা না, এটা থেকে এটা বাদ দেওয়ার পর তারপরে তো মানে 36 টাকা যোগ হবে। ওকে, সবাই একটু উত্তরটা দেখেন তো, উত্তরটা কত? এ দেওয়া, তাহলে তো ভুল, যারা বলছেন বিয়োগ হবে। কেন ভুল হবে? কেন ভুল হবে খেয়াল করেন, এখানে কাজটা করছে কি দেখেন, একটি চেক যা সঠিকভাবে ব্যাংক কর্তৃক লিখিত এবং পরিশোধ করা হয়েছে 448 টাকা, 448 টাকায় পরিশোধ করা হয়েছে, কিন্তু ভুলবশত ব্যাংক 484 টাকায় লিপিবদ্ধ করছে। ব্যাংক কত করছে? 484 টাকায় লিপিবদ্ধ করছে। ধরেন আপনার অ্যাকাউন্টে 1000 টাকা ছিল, 448 টাকা দিয়ে দিলে কত টাকা থাকবে? 552 টাকা। এটা আপনার ব্যালেন্সে থাকা উচিত। 1000 টাকা ছিল, 448 টাকা আপনি দিয়ে দিয়েছেন, 552 আমার থাকা উচিত। এখানে আছে কত দেখেন তো? 516 টাকা। আপনার থাকার কথা 552, থাকতেছে কত? এখন কিন্তু যোগ করবো না বিয়োগ করবো? যোগ করবো। যোগ করবো। কোশ্চেনটা ভালো মতো পড়তে হবে। কোশ্চেনে কি করছে, আপনি মাইনাস করতেছেন, বাদ দিচ্ছেন। বাদ কি করছেন? একটু বেশি আকারে বাদ দিয়ে দিচ্ছেন, তো ওই জায়গাটা আমাদের কমাতে হবে। এই জন্য আমরা কি করবো, এই টাকাটা যোগ করবো। অপশন এ হচ্ছে উত্তর। বুঝতে পারলাম? ওকে, লাস্ট কোশ্চেন এখান থেকে, সেকেন্ড 30 নম্বর, 30 নম্বর কোশ্চেন। 30 30 এটা সবার পারা উচিত। কি হবে এটা? ব্যালেন্সের সাথে যোগ করতে হবে। সি, ব্যাংকের সাথে যোগ করতে হবে। আমাদের এই ব্যাংক সমন্বয় বিবরণীর প্রথম আইটেমটা ছিল ট্রানজিটের জমা, পরিবহন জমা, ব্যাংকের সাথে যোগ। ওকে, আল্লাহর অশেষ রহমতে আজকে আমাদের ক্লাস এখানেই সমাপ্ত।